যারা শুনছেন সবাইকে স্বাগতম। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটু কথা বলবো। সাধারণত আমি স্পেসিফিক কাউকে উদ্দেশ্য করে কথা বলি না, কিন্তু সামনে এসে পড়লো একটা ভিডিও যেটা শুনে মনে হলো আমার কিছু বলা উচিত। এ কারণেই এখানে আপনাদের সামনে আসা আজকে। শুরুতেই নুসরাত তাবাসসুমকে সাধুবাদ। এই অল্প বয়সে জাতীয় সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে দাঁড়িয়ে কথা বলার মতো সৌভাগ্য যে সে পাচ্ছে, এটার জন্য আসলেই ওকে সাধুবাদ। দ্বিতীয়ত, যদিও নারীদের বয়স উল্লেখ করতে নেই, কিন্তু সেখানে উনি নিজেই যেহেতু নিজ মুখে স্বীকার করলেন 25 বছর, তো ওই দিক থেকে আসলে একটু বললামই যে এত তরুণ বয়সে উনি এসে তারুণ্যের প্রতিনিধিত্ব করছেন, তো এটার জন্য ওকে সাধুবাদ জানাই প্রথমেই। এরপরে দেখি ও কি বলতে চায়, এর পরবর্তী কথা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই। আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনা সমালোচনার আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, ও এখানে শিক্ষিত তরুণ বেকার যুবক যুবতীদের প্রতিনিধিত্ব করছেন, জাস্ট বলে রাখলাম। সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। এই বিপুল কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমি কিছু প্রস্তাবনা রাখতে চাই। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা 4 লক্ষাধিক। সরকারি অফিস আদালতে পর্যাপ্ত লোকবল নেই। এই ক্ষেত্রে স্থায়ী জনবল নিয়োগের আগ পর্যন্ত চুক্তিভিত্তিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার্ট টাইম কাজের সুবিধা করে দেওয়া যেতে পারে। এটি যেমন তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, তেমন তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেবে। আবার সরকার ও লোকবল সংকট থেকে মুক্তি পাবে। ম্যাডাম স্পিকার, দক্ষ মানব সম্পদ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই বিশ্বায়নের যুগে পুরো পৃথিবী মার্কেট প্লেস। যুগের সাথে তাল মিলাতে শিক্ষিত তরুণদের জন্য অন্যান্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরকারের উচিত সরকারি ইনভেস্টমেন্টে ফ্রিল্যান্সিং ট্রেনিং এর উপরে এখানে কিছু ও সলিউশনের কথা উল্লেখ করলো, এটার জন্য ওকে ধন্যবাদ জানাই। মাথায় রাখার জন্য, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকা শক্তি ছিল এই সমস্ত তরুণরাই। ম্যাডাম স্পিকার, জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই। বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। 2024 সালের এই জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। 2 বছর পরেও কিন্তু সেই স্বৈরাচারের বিষ দাঁত আমরা ভাঙতে দেখিনি। এখনো তাদের সন্ত্রাস চারিদিকে। এখানে যেহেতু একটি রাজনৈতিক দল সাপোর্ট করে থাকে বা একটা রাজনৈতিক দলের অংশ, সেক্ষেত্রে ওর রাজনৈতিক দলকে সাপোর্ট করে এ ধরনের কিছু বক্তব্য দিতেই হবে। এটাকে খুবই স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং এটা সে বলতেই পারে। কিন্তু সাথে একটা কথা বলতে চাই, যদিও এটা অফ দ্য টপিক আসলে বলা উচিত, বলে রাখা উচিত আর কি। এখানে নুসরাতের কোনো দোষ বা ভুল বা কিছু নেই, এটা এমনি জাস্ট অন্য টপিকে জাস্ট যেহেতু এই টপিকটা আসলো তাই বলে রাখি যে এই জুলাই আন্দোলনের তো শুধু আসলে তারুণ্যেরই অবদান তা তো ঠিক না। কোনো আন্দোলন যেমন মুক্তিযুদ্ধ যেমন মানে একচ্ছত্রভাবে যদি আওয়ামী লীগের দাবি করা ভুল হয়, জুলাই আন্দোলনও একচ্ছত্রভাবে কোনো দলীয় সংগঠনের যেরকম দাবি করা ভুল, এরকম একটি নির্দিষ্ট বয়স সে কারোর জন্য যদি এভাবে এটাকে বেঁধে ফেলা হয়, সেটাও আসলে আমার মনে হয় ভুল হবে। জাস্ট এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ থেকে স্বৈরাচারকে কি দেয় এত এত কাঁধে পা দিয়ে। ম্যাডাম স্পিকার, এই সমস্ত কালচারাল ফ্যাসিস্টদের মোকাবেলা করার জন্য আমাদের শুরু করে সংস্কৃতির প্রতিটি অঙ্গন তারা দখল করে নিয়েছিল। আমরা কিন্তু সেই পরিমাণ এফোর্টটা দিচ্ছি না ম্যাডাম স্পিকার। এই রাজনৈতিক প্যাচাল বা ক্যাচাল যাই বলি, এটা আমরা একটু স্কিপ করি, স্কিপ করে পরবর্তী আলোচনাতে যাওয়াটাই মনে জুলাই হয়। গণঅভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের। আচ্ছা, এখানে এসে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, ও কিন্তু আমাদের তরুণ বেকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। জাস্ট একটু মনে করিয়ে রাখলাম, আবার ওর কথায় যাই।
চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক, রাষ্ট্রীয় অর্থায়নের নাটক, চলচ্চিত্র, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হোক এবং একই সাথে এই বাজেটে বাংলাদেশের লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, আচ্ছা, আরেকবার একটু শুনে নিই কথাটা। হ্যাঁ, বাংলাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক। রাষ্ট্রীয় প্রস্তাব করতে চাই জুলাই গণঅভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক। আচ্ছা, যেই ব্যক্তি তারুণ্যের প্রতিনিধিত্ব করছেন, যে ব্যক্তি বিশেষ করে শুধুমাত্র তারুণ্য না, তরুণ বেকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তার প্রথম দাবি কি এরকম হওয়াটা স্বাভাবিক? কারণ আমি কোনো আন্দোলন বা কোনো মুভমেন্ট বা কোনো স্মৃতিকে ধরে রাখার পদ্ধতি হিসাবে এটাই জানি যে কোনো স্থাপত্য নির্মাণ করা বা কোনো ভাস্কর্য নির্মাণ করা বা কোনো বিখ্যাত কোনো ভবনের নামকরণ পরিবর্তন করা অথবা কোনো রাস্তার নামকরণ পরিবর্তন করা বা কোনো একটা বড় বিখ্যাত কোনো রাস্তার মোড়ে কোনো একটা বড় করে কোনো স্কাল্পচার বা ভাস্কর্যই নির্মাণ করা বা একটা নোট হিসাবে একটা ক্রিয়েট করা বা একটা এটাকে কি বলে ল্যান্ডমার্ক হিসাবে ওটাকে প্রতিষ্ঠিত করা, এভাবেই তো আসলে একটা স্মৃতি, একটা কোনো আন্দোলনকে মনে রাখা যায়, অথবা জাদুঘর নির্মাণ করা অথবা স্মৃতিসৌধ নির্মাণ করা। কিন্তু আমার যুক্তি বা আমার কথা হলো গিয়ে এখানেই, যেই ব্যক্তিটা বেকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তার প্রথম দাবি কি হওয়া উচিত ভাস্কর্য নির্মাণ করা, স্মৃতি জাদুঘর নির্মাণ করা, এখানে আমাদের বাজেটের পয়সাকে ঢালা, এটা তার দাবি? তাও আবার যেই ব্যক্তিটা আমাদের বেকার তরুণদের প্রতিনিধিত্ব করছে। যদি আপনাদের জ্ঞানে আসে আমাকে জানাবেন কমেন্টে, দেখি ও কি বলে এরপরে। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রাণ ও প্রকৃতির প্রতি দায়ভার আমরা বোধ করি। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা উপকূলের পাহারাদার হিসেবে প্রতি বছর আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। আমি প্রস্তাব করতে চাই সুন্দরবন সহ বাংলাদেশের প্রধান 3টি বনাঞ্চলের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের রক্ষার জন্য যেন বন অধিদপ্তরের বাজেট বৃদ্ধি করা হয়। হ্যাঁ, মানছি বন রক্ষা আমাদের সকলের জাতীয়ভাবেই নৈতিক দায়িত্ব, কিন্তু তাই বলে কি আবারও একই প্রশ্ন, যেই ব্যক্তিটা আমাদের তারুণ্যের প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে বেকার তরুণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তার দাবি বা দ্বিতীয় দাবি কি হিসেবে এটা হতে পারে? একই সাথে জানিয়ে রাখি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাঘ সংরক্ষণ প্রকল্প দুটি এই বছরই শেষ হচ্ছে। মাননীয় স্পিকার, প্রধান চালিকা শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গ্যাসের মজুদের উপরে নির্ভরশীল অনেকাংশেই। বাংলাদেশের গ্যাসের মজুদ দিনকে দিন কমে আসছে এবং আমরা মার্কিন ইরান যুদ্ধের সময় দেখেছি জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়াটা কতটা বিপজ্জনক। 2026-27 অর্থ বছরের জন্য নির্দিষ্ট করে কোনো নবায়নযোগ্য জ্বালানির সুস্পষ্ট রূপরেখা আমি পাইনি। 2030-2050-এর দুটি লক্ষ্যমাত্রার পরিকল্পনা আমি দেখেছি, কিন্তু এই বছরের জন্য আমি প্রস্তাব করতে চাই। যদিও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, এটার জন্য একটা ধন্যবাদ বা সাধুবাদ, কিন্তু এরপরও বলবো, তরুণ বেকারদের প্রতিনিধির কাছ থেকে কি আমরা এটা আশা করি? বাংলাদেশের অফিস সীমান্তবর্তী এলাকায় চাই, সেটি আমাদের দৌলতপুরবাসীর প্রাণের দাবি। দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা প্রাগপুর এবং ওই পাশের শিকারপুর, এই স্থলবন্দরটি গত এক যুগ ধরে আমরা চেয়ে আসছি। প্রাগপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র 120 কিলোমিটার এবং জাতীয় মহাসড়ক বাংলাদেশ মাত্র 20 কিলোমিটার দূরে। এখানে স্থলবন্দর প্রকল্পটি গত এক যুগ ধরে আটকে আছে। এই বিষয়টা নিয়ে হাসবো নাকি আপনাদের কি রাগ করব কিছু জানি না। এখানে যদিও আমি ভুল না বলে থাকি, সে এমন একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এসছেন যারা মোটামুটি আমরা বলা যায় যে বর্তমান সময়ে যতগুলো রাজনৈতিক দল আছে এর মাঝে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী, এবং তাদের স্লোগানই ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো সেখানে এখন সে দাবি করছেন যে তার এলাকাতে একটা ভারতের সাথে স্থলবন্দর। বাহ, সরকারের খুব বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি পদ্মা নদীর ভাঙনে ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া একটি বৃহত্তর জাতির কথা চিন্তা করে আমাদের জন্য স্থলবন্দরটি দেওয়া হোক। মাননীয় স্পিকার, একই সাথে আমার উপজেলার সম্মানিত সাংসদ এর আগেও অনেক বলেছেন, তো বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে তো।
আচ্ছা, শুধু নুসরাতের এই অভ্যাস খারাপ হবে না, আমারও অভ্যাস খারাপ হবে। আমিও খুব একটা বেশি আর না বলে অনেক বলে ফেলেছি আমার মনে হয়। এর মাঝেই কতজন কত গালি দিবেন আল্লাহ জানে। যদি কিছু ভুল বলে থাকি যুক্তি সহকারে কমেন্টে জানানোর চেষ্টা করবেন, অথবা আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, আমি অবশ্যই বুঝবো। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। উক্ত ভিডিওটিতে আমি চেষ্টা করেছি যথাসম্ভব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার যা মনে হয়েছে সেই কথাগুলো তুলে ধরার। এখানে চেষ্টা করেছি তার ভালোকে ভালো বলার বা ভুলকে ভুল বলার, সঠিককে সঠিক বলার। যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে ও ঠিক বলছে ঠিক বলেছি, যে জায়গাতে আমার মনে হয়েছে হাস্যকর হেসেছি। হয়তো শুনে বুঝতে পারছেন যে পুরো ভিডিওটা ছিল আনস্ক্রিপ্টেড। এ কারণে হয়তো অনেক সময় কথা বলতে যে আটকেছি, চিন্তা করে তারপরে বলেছি। আশা করি সবাই বুঝবেন। সবাই ভালো থাকবেন, সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক এই কামনায় বিদায় নিচ্ছি।